আজ আমরা কথা বলছি এক মানে যাকে বলে কিংবদন্তি চরিত্রকে নিয়ে, আলেকজান্ডার দ্য গ্রেট। হুম নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দিগ্বিজয়ের ছবি। মাত্র ২০ বছর বয়সে সিংহাসনে বসা, আর তারপর ১০-১২ বছরের মধ্যেই গ্রিস থেকে একেবারে ভারত পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য। আজকে আমরা সেই মানুষটা, আলেকজান্ডার দ্য গ্রেট, তার জীবন আর কাজ নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা রূপরেখা পাওয়া যায়। হ্যাঁ, আর আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ওই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখতে, বোঝার চেষ্টা করব তার সাফল্যের আসল কারণগুলো কি কিভাবে করলেন তিনি এই অসম্ভবকে সম্ভব, আর কেন আজও লোকে তাকে মনে রেখেছে। তার উত্থানটা তো ছিল দেখার মতো, প্রায় উল্কার বেগে। তবে এর জমিটা তৈরি হচ্ছিল আগে থেকেই। তার বাবার হাত ধরে ফিলিপ দ্বিতীয়। একদম। তিনিও কিন্তু কম যান না, একজন বিচক্ষণ শাসক আর সেনাপতি, উৎশ্রেষ্ঠ দার্শনিক শিক্ষক। এটা তো একটা অসাধারণ কম্বিনেশন। নিশ্চয়ই। উনি নিজে খুব দক্ষ শাসক আর সেনাপতি ছিলেন। তিনি ম্যাসিডোনিয়ার সেনাদলকে একটা সাংঘাতিক শক্তিশালী বাহিনীতে গড়ে তোলেন, যেটা আলেকজান্ডার পরে কাজে লাগিয়েছিলেন। আচ্ছা। আর ৩৫৬ খ্রিস্টপূর্বে যখন আলেকজান্ডারের জন্ম হল, শিক্ষক হিসাবে পেলেন কাকে? জগৎসেরা দার্শনিক অ্যারিস্টটলকে। হ্যাঁ, অ্যারিস্টটল। শোনা যায় এই শিক্ষাই তার মধ্যে যুক্তিবাদী চিন্তা আর বিশ্বজয়ের ইচ্ছেটা জাগিয়ে তোলে। সেটাই মনে করা হয়। আর তার ছোটবেলাতেও কিন্তু তার চরিত্রের আঁচ পাওয়া যায়। যেমন ধরুন ওই বিখ্যাত ঘটনাটা, বিউসেফালাস, সেই ভয়ঙ্কর ঘোড়াটা। হ্যাঁ, যখন বড় বড় ঘোড়সওয়াররা হিমশিম খাচ্ছে, ১২ বছরের আলেকজান্ডার ঠিক ধরে ফেললেন ঘোড়াটা আসলে নিজের ছায়া দেখেই ভয় পাচ্ছে। কি বুদ্ধি! তারপর তিনি ঘোড়াটাকে ঘুরিয়ে দিলেন সূর্যের দিকে, ব্যাস, তারপর সহজেই পিঠে চড়ে বসলেন। শুধু সাহস না, পর্যবেক্ষণ ক্ষমতাও ছিল সাংঘাতিক। এই ঘোড়াটাই তো পরে তার সঙ্গী ছিল কত যুদ্ধে। একদম ঠিক। এই সাহস আর পর্যবেক্ষণ ক্ষমতা, এটাই কি তার রণকৌশলের মূল ভিত্তি ছিল? বলাই যায়, মাত্র ২০ বছর বয়সে বাবার মৃত্যুর পর সিংহাসনে বসেই তিনি দুটো জিনিস পেলেন। ১, শক্তিশালী সেনাবাহিনী, আর ২, বাবার অসমাপ্ত স্বপ্ন, পারস্য জয়। আর সেটাকেই তিনি নিজের লক্ষ্য বানিয়ে নিলেন। হ্যাঁ, শুধু ক্ষমতা রক্ষা নয়, বরং দিগ্বিজয়ের একটা বিরাট পরিকল্পনা নিয়ে তিনি এগোতে শুরু করলেন। আর সেই পরিকল্পনা যেভাবে কাজে লাগালেন, তার গতি, তার কৌশল, সত্যি অবাক করার মতো। যেমন ধরুন ইসাসের যুদ্ধ বা গাওগামেলার যুদ্ধ, কম সৈন্য নিয়ে পারস্যের বিশাল বাহিনীকে হারিয়ে দিলেন। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? শুধু কি সৈন্যদের বীরত্ব, নাকি অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। দেখুন, বীরত্ব তো ছিলই, কিন্তু আসল কারণ ছিল উন্নত রণকৌশল আর সেনাবাহিনীর অসাধারণ সমন্বয়। আলেকজান্ডার ম্যাসিডোনীয় ফ্যালানিক্স এর সাথে দ্রুতগতির অশ্বারোহী বাহিনীর দারুণ একটা কম্বিনেশন তৈরি করেন, যেটাকে হ্যামার অ্যান্ড অ্যানভিল বলে। ঠিক এই কৌশলটাই তার বাহিনী ছিল ভীষণ ডিসিপ্লিনড, খুব দ্রুত মুভ করতে পারত, আর সেনাপতির প্রতি ছিল পুরোপুরি অনুগত। আচ্ছা। এই সব মিলিয়ে তার বাহিনী আর তার নিজের কৌশল প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। আর এর ফলেই তুরস্ক, মিশর, সিরিয়া, পারস্য এখনকার ইরান, আফগানিস্তান হয়ে একেবারে ভারত পর্যন্ত পৌঁছে গেছিলেন। ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে এত বড় এলাকা জয় করা। আচ্ছা, ভারতে তিনি এসেছিলেন ৩২৬ খ্রিস্টপূর্বে, তাই তো? হ্যাঁ, ৩২৬ খ্রিস্টপূর্ব। আর তখন পাঞ্জাবে ঝিলাম নদীর তীরে রাজা পোরাসের সাথে তার সেই বিখ্যাত যুদ্ধটা হয়। পোরাস কিন্তু খুব বীরের মতো লড়েছিলেন। অবশ্যই। আর পোরাসের বীরত্ব দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়ে যান। তাকে হারানোর পরেও কিন্তু তার রাজ্য ফিরিয়ে দেন। শুধু তাই না, তাকে মিত্র হিসেবেও গ্রহণ করেন। এটা কি শুধু মহানুভবতা ছিল? কেউ কেউ বলেন এটা শুধু মহানুভবতা নয়, বরং এর পেছনে রাজনৈতিক বুদ্ধিও ছিল। তিনি বুঝতেন এত দূরে এসে একজন শক্তিশালী স্থানীয় মিত্র পাশে থাকাটা জরুরি। সাম্রাজ্য টিকিয়ে রাখতে স্থানীয় শাসকদের সমর্থন তো লাগবেই। বুঝলাম। কিন্তু এত জয়, এত কিছুর পরেও ভারত অভিযানিতা শেষ হয়ে রইল। শোনা যায় তার সৈন্যরা নাকি আর এগোতে চায়নি। কেন? ক্লান্তি অবশ্যই একটা বড় কারণ। প্রায় ১ দশক ধরে একটানা যুদ্ধ চলছে, বাড়িঘর থেকে হাজার হাজার মাইল দূরে। ঠিক। তার ওপর তারা শুনেছিল ভারতের আরও ভেতরের দিকে নাকি আরও অনেক বড়, আরও শক্তিশালী সব সেনাবাহিনী আছে।
এই দীর্ঘ যুদ্ধ, অচেনা আবহাওয়া, অজানা শত্রুর ভয়ে সব মিলিয়ে সৈন্যদের মধ্যে একটা অনীহা তৈরি হয়। আলেকজান্ডার নিজে এগোতে চাইলেও পারেননি। তিনি চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সৈনিকদের ইচ্ছাকেই মান্যতা দেন। ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাকে। বিজয়ী বীরের ফেরা কিন্তু খানিকটা যেন বাধ্য হয়েই। আচ্ছা, তার জীবনটাও তো বেশ নাটকীয়ভাবে শেষ হল ব্যাবিলনে ফেরার পর ৩২৩ খ্রিস্টপূর্বে। হ্যাঁ, মাত্র ৩২ বছর বয়স তখন। হঠাৎ করেই মৃত্যু। এত কম বয়সে সাফল্যের একেবারে চূড়োই থেকে এরকম মৃত্যু। আর সেই কারণটা আজও কিন্তু পরিষ্কার নয়। তীব্র জ্বর হয়েছিল, কিন্তু সেটা কি ম্যালেরিয়া, টাইফয়েড নাকি অতিরিক্ত মদ্যপান অথবা বিষ প্রয়োগ, কোনো নিশ্চিত প্রমাণ নেই। এই রহস্যটা তার কিংবদন্তিকে যেন আরও বাড়িয়ে তুলেছে। ঠিক, যদিও এত কম সময়ে তিনি যে বিশাল সাম্রাজ্য গড়েছিলেন সেটা তার মৃত্যুর পরেই ভেঙে যায়। তার সেনাপতিরা নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু করে দেন। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আলেকজান্ডারের এই যে গ্রেটনেস, এর কারণটা কি? শুধুই কি একের পর এক দেশ জয় করা, নাকি আরও বেশি কিছু? দেখুন, তার মহত্ব শুধু জয় করায় নয়, তার স্বপ্নে, তার সাহসে, তার নেতৃত্বে আর তার রণকৌশলের মধ্যে। তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি যেখানেই গেছেন সেখানে গ্রিক সংস্কৃতি, গ্রিক জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। যেটাকে হেলেনিস্টিক যুগ বলা হয়। একদম। তার সাম্রাজ্য হয়তো টেকেনি, কিন্তু তিনি দেখিয়ে গেছেন একজন মানুষের ইচ্ছে আর ঠিকঠাক পরিকল্পনা থাকলে কতদূর যাওয়া সম্ভব। ইতিহাসে তার নাম তাই শুধু বিজেতা হিসেবে নয়, একজন স্বপ্নদ্রষ্টাও বটে। অসাধারণ এক জীবন। তবে তার জীবন আর সাম্রাজ্যের শেষটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? ঠিক তাই। যে প্রশ্নটা ভাবায়, কেন এত দ্রুত তৈরি হওয়া একটা বিশাল সাম্রাজ্য তার মতো একজন ক্যারিজম্যাটিক নেতার মৃত্যুর সাথে সাথেই এমন তাসের ঘাড়ের মতো ভেঙে পড়ল? এটা কি শুধু যোগ্য উত্তরসূরির অভাব ছিল, নাকি সাম্রাজ্য চালানোর কাঠামোতেই কোনো সমস্যা ছিল গোড়া থেকে? এই ঘটনা আমাদের নেতৃত্ব, সাম্রাজ্যের স্থায়িত্ব আর ক্ষমতার চরিত্র নিয়ে কি ভাবতে বাধ্য করে।